जय श्री राधे, जय जगतबंधु हरि। वेलकाम टू माई निउ ब्लग। आपनारा निश्चय सकले भालो आछेन भगवानेर कृपाय। आमरा मांडू हये गत रात्रेई पौंछे गेलाम इंदोरे। एइटी हलो क्लिन सिटी इंदोर। इंदोरे एसे कोनो रूम ना निये रेल स्टेशने रिटायारिंग रूमे आमरा कालके रातटा काटालाम। तारपर क्लार्क रूमे आमादेर जत लागेज आछे ता जमा दिए आमरा बेरिये पड़लाम इंदोर दर्शन करते। इंदोरके बला हय क्लिन सिटी इंदोर। सत्यि चारिदिकटा देखुन कि परिष्कार परिच्छन्न। आमरा एकटा टोटो भाड़ा करे गणेश मंदिर, राजवाड़ा, लालबाग, जैन मंदिर विभिन्न जायगाय घुरे अन्नपूर्णा मंदिर हये आमरा आबार रेल स्टेशने आसबो, कारण रात 11टाय आमादेर कलकाता जाওয়ার ट्रेन। मध्यप्रदेशेर एई आमादेर शेष ब्लग। इंदोरे যতটুকু दर्शन करार सुयोग हयेछे ता आपनादेर संगे এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। এইটি আমরা টোটো ভাড়া করেছি। টোটোর মধ্যে আমরা চেপে বসলাম আর যেটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন সকাল 8টা, সকাল 8টা কি 9টা বাজতে চলেছে। একটুখানি একটা দোকান থেকে চিড়ের পোলাও আমরা খেয়েছি, যা অসাধারণ ছিল। এই ইন্দোরের একটা স্পেশালিটি হচ্ছে এখানে সব সময় পরিষ্কার থাকে। আর এত সুন্দর ইন্দোর সিটি আমার এত ভালো লেগেছে। আমার ধারণা ছিল ইন্দোরে খুব ভিড় হবে, খুব ঘিঞ্জি হবে, জ্যাম হবে, কিন্তু না, বেশ ভালো লাগছে। চলুন যাওয়া যাক। প্রথমে যাব আমরা বড় গণেশের মন্দিরে। দুটো গণেশ মন্দিরে গেছি। একটা ইন্দোরের সবচেয়ে প্রসিদ্ধ গণেশ মন্দিরে এখন আমরা যাচ্ছি। চলুন যাওয়া যাক। गणेश मंदिरे आमरा पौঁছে গেছি। আমরা একটা লাড্ডু কিনেছি গণপতি গণেশের জন্য। সেই গণেশ মন্দিরটি এত একটা বিরাট জায়গা জুড়ে অবস্থিত, কি বলবো। সত্যি এই গণেশটি বেশ প্রসিদ্ধ। এখানে এত বড় এরিয়া জুড়ে এই গণেশ মন্দির। এটি হলো গণেশ মন্দিরের পার্কিং জায়গা। দেখুন সকালবেলা কত ভক্তরা গণেশ মন্দিরে এসেছে, চিন্তা করে দেখুন কি ভক্তিপূর্ণ এই শহর। আমরা ধীরে ধীরে গণেশ মন্দিরের দিকে যাচ্ছি। এই দিকে আমার মনে হয় প্রবেশদ্বার। চলুন যাওয়া যাক। সকালবেলা সকলে ভগবানের পুজো দিতে আসে। ঠিক তেমনিভাবে অনেক ভক্তরা এসেছেন গণপতি গণেশের দর্শন করতে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে গণেশ ছাড়াও এখানে অনেক মন্দির আছে, যা আমরা ধীরে ধীরে দর্শন করব। আরতির সময় হয়ে গেছে, তাই এই যে দত্তাত্রেয় মুনির মন্দির
তাই আমরা তাড়াতাড়ি করে আরতির দিকেই যাচ্ছি। চলুন, আরতির সময় হয়ে গেছে। এইটি হলো মা দুর্গার মন্দির। একই সঙ্গে গণেশের মন্দিরের সঙ্গে মা দুর্গার মন্দিরেও আরতি হচ্ছিল। আরতিতে প্রচুর লোক হয়েছিল। ভক্তবৃন্দরা এত সুন্দর, এত ভক্তিপূর্ণ পরিবেশে দাঁড়িয়েছিল, বেশ আনন্দই লাগছিল। পাশে প্রচুর মন্দির রয়েছে। এইখানে প্রথমেই দর্শন করছি লক্ষ্মী নারায়ণ। শঙ্খচক্র গদা পদ্মধারী লক্ষ্মী নারায়ণের সঙ্গে রয়েছেন শ্রী গরুজি মহারাজ, যিনি কিনা ভগবান শ্রী নারায়ণের বাহন। মন্দিরটি এত সুন্দর। ইন্দোরের মধ্যে এটি সবচেয়ে বড় গণেশ মন্দির। যারা ইন্দোর সিটিতে অনেকেই থাকে, অনেকে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ইন্দোর সিটিতে থাকেন, তারা অবশ্যই এই মন্দির দর্শন করেছেন। পাশেই রয়েছে তিরুপতি বালাজির মন্দির। তিরুপতি বালাজির মন্দিরে দুটো নারায়ণের দুজন পত্নী পূজিত হয়, একজন ভূদেবী আর একজন মা লক্ষ্মী।
সত্যভামা আর লক্ষ্মী। পাশেই রয়েছেন, এইটি হলেন বজরংবলীর মন্দির, শ্রী হনুমানজির মন্দির। এত সুন্দর একটা হনুমানজি পাশে রয়েছে, কি বলবো। মন্দিরটি উপরে আর হনুমানজি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে চিন্তা করছি মন্দিরটি কি, যা হনুমানজি মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবছিলাম। তারপর ভাবছি উপরে উঠবো কিনা। তার পাশে এক দেবীর মন্দির দেখতে পেলাম, প্রণাম করলাম। এবার ভাবছি উপরে উঠব, উপরে নিশ্চয়ই কিছু আছে। পাশেই দেখতে পেলাম মনমোহন শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর সঙ্গে দাঁড়িয়ে আছেন। উপরে যথারীতি উপরে পৌঁছে দেখতে পেলাম রাম, সীতা, শ্রী লক্ষ্মণজির মন্দির, আর সেই মন্দিরটির মাথায় নিয়ে হনুমানজি দাঁড়িয়ে আছে। এত সুন্দর শ্রী বিগ্রহ, অপূর্ব। মন্দিরটিকেই মাথায় নিয়ে হনুমানজি দাঁড়িয়ে আছে। দেখুন, এটা উপরের অংশ আপনাদের দেখাচ্ছি, আর এই মন্দিরটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে শ্রী হনুমানজি। এত সুন্দর শ্রী নন্দী মহারাজ, আর সামনে রয়েছেন দেবাদিদেব মহাদেব, ঠিক পাতালে। কিন্তু মোবাইলটি নিতে দিল না। এই যে দেখুন রাধা গোবিন্দ, পূর্ব সুন্দর রাধারানীর মুখখানি। হ্যাঁ, গোবিন্দ কম সুন্দর না, দুজনই দুজনকে যেন আলোয় আলোকিত করে রেখেছে। এইটি দেবীর মন্দির। পাশেই আরেকটি মন্দির দেখতে পাচ্ছি, এটিও মা শীতলা, বিভিন্ন দেবীদের মন্দির রয়েছে। এখানে গ্রন্থ পাঠ করছিলেন এক পণ্ডিতজি। বিভিন্ন দেবীর মন্দির রয়েছে পুরো পরিসরের মধ্যে, অনেক দেবদেবীর মন্দির, সঙ্গে রাধা গোবিন্দর মন্দির রয়েছে। এখন একটি ভব্য রূপ দেখতে পাবো, মা গঙ্গার রূপ। মা গঙ্গার বাহন কিন্তু কুমির, আর কুমিরের পিঠে উঠে দাঁড়িয়ে আছেন মা গঙ্গা। মা গঙ্গাকে দর্শন করতে পাচ্ছি, খুব সুন্দর। শনিদেবের মন্দির রয়েছে। একে একে করে সব মন্দির আমরা দর্শন করছি। আমাদের গণেশজির মন্দির দর্শন হয়ে গেছে। দর্শন করেই আমরা বেরিয়ে পড়ছি। আরও বেশ কিছু জায়গা আছে যা আমাদের দেখতে হবে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা যাব রাজওয়াড়াতে, যে রাজওয়াড়ায় অহল্যাবাইয়ের রাজবাড়ি ছিল। এটি হলো রাজওয়াড়া। রাজওয়াড়ার মধ্যে আমরা যাচ্ছি। রাজওয়াড়া মানেই হলো এখানে অহল্যাবাই এখানে রাজত্ব করত। প্রবেশের প্রথমে দেবাদিদেব মহাদেবের শ্রী বিগ্রহ, কারণ অহল্যাবাই আমরা পূর্বের ব্লগে দেখতে পেয়েছি যে অহল্যাবাই ছিলেন শ্রী মহাদেবের ভক্ত। তাই রাজওয়াড়ার কাহিনী এখানে লেখা আছে, আপনারা এখানে জানলেই দেখতে পাবেন। অহল্যাবাই এখানে রাজত্ব করতেন, এই স্থানেই থাকতেন, এই প্লেসে। এইটি রাজওয়াড়া। এত সুন্দর এই জায়গাটি, প্রবেশ করতেই মনে হলো কোনো এক রাজবাড়িতে এসে গেছি। উঠানটা এত সুন্দর, মনে হচ্ছে এখনো এখানে কেউ থাকে।
কিন্তু এটি হলো জাদুঘর। দেখতেই পাচ্ছেন এই যে অহল্যাবাইয়ের পিতা মাতা কিভাবে এই রাজ্যের রানী হলেন, দেবী অহল্যাবাই হোলকার। আপনারা দেখতেই পাচ্ছেন দেবী অহল্যাবাইয়ের কন্যা মুক্তাবাই, পাশে কন্যার জামাই, নিচে একমাত্র পুত্র। এইটি হলো অহল্যাবাইয়ের কুলদেবতা দেবাদিদেব মহাদেব। একে একে করে আমরা উঠছি উপরে। আগের রাজওয়াড়ার এই জায়গাটি এই রকম ছিল, এখন সময়ের পরিবর্তনে এইটি মিউজিয়ামে পরিণত হয়েছে। বহু মূর্তি দিয়ে এই স্থানটি সাজানো হয়েছে। আপনাদেরকে পুরো স্থান ঘুরে দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় মোবাইল ব্যবহার করা যাবে না, কিন্তু আঙ্গনটা এত সুন্দর, উঠানটা এত সুন্দর, আমি তো রীতিমতো উঠানটা দেখেই মনটা ভরে গেল। এটা হলো হলকর গ্যালারি, যেখানে অহল্যাবাই যেসব পাত্রে ভোগ রন্ধন করতেন, যেসব অস্ত্র ব্যবহার করতেন, যেসব ব্যবহার হতো, অহল্যাবাইয়ের পুরো জীবনী এখানে মিউজিয়াম করে রাখা হয়েছে। তা একে একে করে আপনাদের সব দেখানোর চেষ্টা করছি। দেবী অহল্যাবাই, যিনি কিনা ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত, দেবাদিদেব মহাদেব ছাড়া তার জীবন কিছুই ছিল না, সেই অহল্যাবাইয়ের রাজওয়াড়া, যে রাজবাড়ি, সেখানে আসলাম। এইটি হলো রাজওয়াড়ার প্রাচীন চিত্র। এই রকমই ছিল রাজওয়াড়া। আর এইটি হলো সেই অহল্যাবাইয়ের ঘাট, যেটি এখানে পেন্টিং করে দেখানো হয়েছে। বহু প্রাচীন স্বর্ণের বাক্স এখানে রাখা হয়েছে। এখানে বিভিন্ন রকম কাঁসের বাসন, যা দেবী অহল্যাবাই ব্যবহার করতেন। তখন রাজওয়াড়াতে এসব ব্যবহার করা হতো, এই রাজবাড়িতে সেসব বাসন রাখা হয়েছে। আর এখানে প্রচুর ঘটনা লেখা হয়েছে। এইটি হলো সেই তখনকার দিনের বাসন, একবার দেখুন। এই হলো তলোয়ার, যা দিয়ে শত্রু দমন করতেন দেবী অহল্যাবাই, রানী অহল্যাবাই। দেখুন একবার এই পাত্রগুলো দেখতে থাকুন, কি প্রাচীন পাত্র আর কি স্ট্রং ছিল তখনকার দিনে পাত্রগুলো। কাঁসের তৈরি বাসন। এই তাম্রকুণ্ডটা তখনের দেবী অহল্যাবাইয়ের সময়ের। আমার দেখে এত ভালো লাগছে, তাই বারবার দেখতে আসছিলাম। এবার যাওয়া যাক, এতবার তো দেখা সম্ভব না, আমাদের তো আরও দেখতে হবে। এই বন্দুকটি ব্যবহার করা হতো, এই তলোয়ারটি ব্যবহার করা হতো। এই কাপড়টি পালকির মধ্যে ব্যবহার করা হতো তখনকার সময়ে, দেবী অহল্যাবাইয়ের সময়ে। কাপড় আপনারা দেখতেই পাচ্ছেন কত প্রাচীন। দেখুন মিনিয়েচারের মাধ্যমে দেখানো হচ্ছে দেবী অহল্যাবাই পুজো করছেন দেবাদিদেব মহাদেবের ছোট্টবেলা থেকে। এইগুলো নর্মদা থেকে আনা হয়েছে। সেই নর্মদার কনকনে তো দেবাদিদেব মহাদেব। দেখুন অহল্যাবাইয়ের বিয়ে হচ্ছে, মারাঠা ছিলেন তারা, তাই মারাঠার নিয়মে বিয়ে হচ্ছে দেবী অহল্যাবাইয়ের। দেবী অহল্যাবাই যেমন মা বাবার অন্যান্য বিদ্যার সঙ্গে অস্ত্রবিদ্যাও শিখিয়েছেন, স্বামীর সঙ্গে একসাথে রাজ্যের সকল দায়িত্ব কর্তব্য পালন করছেন দেবী অহল্যাবাই। দেখতেই পাচ্ছেন, একে একে করে সব দেখাচ্ছি। এইটি হলো রাজওয়াড়ার একটা মিনিয়েচার। দেবী অহল্যাবাইয়ের পতি মারা যায়, যখন মৃত্যু হয়
সেই মৃত্যুরটি দেখানো হচ্ছে এখানে। স্বামী যখন মারা যায়, রাজ্যের ভার এসে পড়ে দেবী অহল্যাবাইয়ের উপরে। দেখুন, দেবী অহল্যাবাই কাঁদছেন, স্বামীর মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন। এরপর রাজ্যের সব দায়িত্ব এসে পড়ে দেবী অহল্যাবাইয়ের উপরে। রানী অহল্যাবাই হয়ে ওঠেন তিনি। রাজ্যের সকল ভালো মন্দ তিনি পালন করছেন, দায়িত্ব পালন করছেন রানী হয়ে। রাজ্যের সকল সমস্যা তিনি অতি সহজে সমাধান করার চেষ্টা করছেন। এইটি হলো পালকি। অহল্যাবাইয়ের সময়ের পালকি এইরকমই ছিল, যার উপরে চড়ে উনি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেতেন। এই দেখুন, কোনো একটি কৃষকের কাজে দেবী অহল্যাবাই এসেছেন, সকলের দায়িত্ব কর্তব্য পালন করছেন। একে একে করে সব, এই যে তাঁত বোনা কাপড়, মহেশ্বরী কাপড় আমরা আপনাদের বলেছিলাম গত ব্লগে, মহেশ্বরী কাপড় তৈরি হচ্ছে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ব্যবসায়িক কাজে হচ্ছে তখন দেবী অহল্যাবাইয়ের সময়ে। এই হলো অহল্যাবাইয়ের জীবনী চলছে। দেবী অহল্যাবাইয়ের পুত্রের সঙ্গে সকল দায়িত্ব কর্তব্য তিনি পালন করছেন। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রেও পুত্রকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুত্র ধীরে ধীরে সেই রাজ্যের অধিপতি হয়ে বসেন, সঙ্গে দেবী অহল্যাবাইও ছিলেন। একে একে করে সব মিনিয়েচারের মাধ্যমে এখানে দেবী অহল্যাবাইয়ের পুরো জীবনীটা তুলে ধরা হয়েছে। আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাবেন। ইন্দোরে আসলে অবশ্যই রাজওয়াড়ায় আপনারা আসবেন, হারিয়ে যাবেন পুরনো দিনের সেই মুহূর্তগুলোতে। প্রতিটি জিনিস এত সুন্দর, দেখে মনে হচ্ছে একেবারে, দেখুন বাসনগুলো দেখুন, একেবারে সেই তখনকার দিনের সব কিছু স্মৃতি। এসব বাসনে তখন এই রাজওয়াড়াতে রান্না হতো, ভোগ রন্ধন হতো, দেবাদিদেব মহাদেবের পুজো হতো, দেবাদিদেব মহাদেবের সেবা হতো। সব কিছু যেন একেবারে মলিন হয়নি, যেন এখনো সেই রকমই আছে। বিভিন্ন স্মারকপত্র তখনকার দিনে দেওয়া হয়েছিল অহল্যাবাইকে, সেই স্মারকপত্রগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, উর্দুতে লেখা স্মারকপত্র দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে এই অহল্যাবাইয়ের বিভিন্ন বংশধরেরা একে একে করে সকলেতে এখানে কাজ করেছেন। এরাগুলো হলো পাগড়ি, তখনকার দিনের রাজাদের পাগড়ি এখানে এভাবে রাখা হয়েছে। দেখুন পাগড়িগুলো। পরবর্তী জেনারেশন যারা এখানে রাজত্ব করেছেন, বিভিন্ন সময় ব্রিটিশরা আক্রমণ করেছে বা বিভিন্ন রাজ্যের রাজারা আক্রমণ করেছে, তখন অহল্যাবাইয়ের বিভিন্ন বংশধরেরা এখানে রাজত্ব করে গেছে, তাদের কথা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের দেখা হয়েছে এটি হলো মহাকাল মন্দিরের একটি মিনিয়েচার। অপূর্ব সুন্দর। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এখন অন্য মন্দিরের দর্শনে যাব। এখানে বিভিন্ন চিত্র দেওয়া হয়েছে, পরবর্তী বংশধরেরা যারা এখানে রাজত্ব করেছে তাদের ছবি, তাদের কথা এখানে তুলে ধরা হয়েছে। যারা ইতিহাস নিয়ে ভালো পড়েন তারা আরও ভালো বলতে পারবেন, আমার তো অতটা জানা নেই। তবে রাজওয়াড়ায় খুব ভালো লাগলো। একদম পুরনো দিনের অনেক স্মৃতি, অনেক রকমের পরিবেশে ফিরে গেলাম আমরা।
আগেই এই আঙিনার কথা বলেছি, আঙিনায় তো যাওয়া যাচ্ছে না কারণ ব্যারিকেড দেওয়া আছে, কিন্তু এত সুন্দর আঙিনা, মাঝখানে তুলসী বৃন্দাজির এত সুন্দর একটি বৃক্ষ রয়েছে, এত সুন্দর, উপরেরটা দেখুন, জাস্ট কি বলবো, ভাষায় বলা যাবে না। আঙিনাটা এত সুন্দর, কারো ঘরে যদি এরকম আঙিনা হয় আর কথাই নেই। আঙিনাটা দেখে এত ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। মার শরীরটা একটু ভালো নেই, তাই ওরকম করে চোখ বন্ধ করে আছে। এটি হলো কিং সিটি ইন্দোর। ইন্দোরে আমরা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি, আপনাদেরকে এইবার সামনে নিয়ে যাচ্ছি। এইবার আমরা এসেছি কাঁচ মন্দিরে, যা জৈন মন্দির। মোবাইলটি ভিতরে নেওয়া যাবে না, বাইরের থেকে একটু দেখিয়ে আমরা মোবাইল রেখে দিতে হবে। এরপর আমরা এসেছি বড় গণেশজির মন্দিরে। বড় গণেশ, সত্যি বড়, এত বড় গণেশ। একটি গণেশ এরকম দেখেছিলাম মহাকালে, আর এখানে এরপরে আসলাম ইন্দোরের লালবাগ প্রাসাদে, যেইটি হোলকার ট্রাস্টি বোর্ডের আন্ডারে রয়েছে। কারণ হোলকার বাড়ির বংশধরেরা এই বাড়িটি 1886 সালে তৈরি করে। তুকুজিরাও হোলকার, তার 3টি স্ত্রী ছিল, তার শেষ স্ত্রী আমেরিকান ছিলেন। পরবর্তীতে সেই স্ত্রী নিজের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছিল শর্মিষ্ঠা দেবী, কিন্তু উনি আমেরিকান ছিলেন। অ্যানা মিলার বলে ওনার নাম ছিল। এই বাড়িটি প্রায় প্রতিটি অংশ আপনারা দেখলেই বুঝতে পারছেন একটু বিদেশি বিদেশি ভাব, কারণ উনি আমেরিকান ছিল, তাই এখানে যে আর্কিটেকচারের কাজটি হয়েছে ওইটি একেবারে বিদেশিভাবেই তৈরি হয়েছে। এইটি হলো বাইরের দিকে বসার রুম, চারপাশে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম কারুকাজ। আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি। ভিতরের এই জায়গাটি বেশ সুন্দর। ভিতরে বিভিন্ন রকম বসার রুম আছে, বিভিন্ন রকম খেলা যা বিদেশিরা সাধারণত খেলে থাকে। এই টেবিলে বল দিয়ে একটি লাঠির সাহায্যে খেলা হয়। এই খেলাটি আমার ঠিক নামটা জানা নেই, আপনাদের যদি নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এটি হলো একটি সিটিং রুম, যেখানে সবাই বসে বই পড়ে, রিডিং রুম। তার পাশেই রয়েছে সিটিং রুম, যেখানে বসে বিভিন্ন কথা আলোচনা হয়। বিভিন্ন ধরনের কারুকাজ দিয়ে এইটি তৈরি করা হয়েছে। বেশিরভাগই আপনারা দেখলেই বুঝতে পারছেন একটু বিদেশিদের ভাব রয়েছে, তো ওয়েস্টার্নভাবে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এইটি হলো একটি ডাইনিং রুম, যেখানে সকলে মিলে ভোজন করে থাকে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় ডাইনিং রুম, দেখার মতো। এরপরে বিভিন্ন রুমের মধ্যে বসে বিভিন্ন আলাপ আলোচনা হয়, এই বলে বিভিন্ন রুম সাজানো হয়েছে। বাইরের দিকের ঘরগুলো দেখতেই পাচ্ছেন। কথিত আছে বহু বছর আগে এখানে আগুন লেগে যায়, আগুন লাগার কারণে নিচের অংশটি অনেকটাই পুড়ে যায়। পরে এটি পুনরায় সংস্করণ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাছাড়া এখানে এখনও সংস্করণের কাজ চলছে। এই যে বাঘটি দেখছেন, তখনকার দিনে রাজারা শিকার করতে ভালোবাসত, সেই স্বরূপ এই বাঘটি রাখা হয়েছে। এই সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা জানতে পেরেছি উপরে তো যাওয়া সম্ভব নয়, উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে। উনি বলেছেন উপরে তুকুজি হোলকারের 3 স্ত্রীর রুম আছে, তার থেকে প্রধান হচ্ছে ছোট রানী মানে ছোট স্ত্রীর শর্মিষ্ঠা দেবী, তার রুম আছে। সেখানে বৈঠকখানা, বসার রুম এসব রয়েছে উপরে। আমাদের পক্ষে তো উপরে যাওয়া সম্ভব হয়নি। একবার দেখুন বাড়িটা কি সুন্দর লাগছে।
মনে হচ্ছে সেই তখনকার দিনে রাজা রানী এখানে থাকতো। সেই তখন কত লোকের আনাগোনা ছিল, এখন কত শান্ত, কত রকম আওয়াজ, নৃত্য চলতো, কত লোকের আনাগোনা ছিল, কত বিদেশিরা এখানে আসতেন ব্রিটিশ আমলে। সে যাই হোক, এটি একটি তখনকার দিনের ওয়েস্টার্ন বাথরুম প্লাস ড্রেসিং রুম। তখনকার দিনের চিন্তা ভাবনায় কি সুন্দর করে এই ড্রেসিং রুম প্লাস বাথরুমটি সাজানো হয়েছে, একবার দেখুন। তখনের কত আধুনিকতা ছোঁয়া ছিল। বাড়ির উপরের কারুকাজ এবং আশেপাশের কারুকাজটি দেখলেই আপনারা বুঝতে পারছেন এখানে পুরো বিদেশের কালচারের একটি ছোঁয়া রয়েছে। ওয়েস্টার্ন ছোঁয়ার মাধ্যমে এই বৈঠকখানাটি করা হয়েছে। এখানে দেখুন লেখা আছে সিটিং রুম, বৈঠকখানা করা হয়েছে। এখানে দেখুন বিভিন্ন চা জল পানীয় পাওয়ার জন্য এই রুমে আসতেন তারা। যাই হোক, চারপাশটি দেখুন, উপরে দেখুন একবার, বিদেশিদের একটা ভাব, মানে ইংরেজদের একটা ভাব রয়েছে। বিভিন্ন রকম বহু রুম চারপাশে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সব কিছুই একটা বিদেশের ছোঁয়া। ইন্দোরের এই লালবাগের এই রাজপ্রাসাদে এসে বেশ ভালোই লাগছে, যেন মনে হচ্ছে একটা বিদেশের কোনো একটা প্যালেসে এসে গেছি। সেই রকম ভাবেই রানী এখানে তৈরি করেছে, যাতে করে এখানে এসে আমরা অনুভব করতে পারি বিদেশের মতো। এইটি একটি লাইব্রেরি। যাই হোক, দেখা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে গেলাম। আমাদের অন্নপূর্ণা মন্দির দর্শন করতে হবে। বেরিয়ে যাওয়ার পর আমরা পুনরায় গাড়ির দিকে যাচ্ছি। আমরা এসে পৌঁছালাম অন্নপূর্ণা মন্দিরে, যা ইন্দোরের সবচেয়ে বিখ্যাত অন্নপূর্ণা মন্দির। এখানেই আমাদের গন্তব্যস্থল শেষ হতে চলেছে। এখান থেকে আমরা 56 বলে একটি জায়গা আছে, সেখানে যাব। সেই রহস্যের কথা আপনাদের পরে বলছি। অন্নপূর্ণা মন্দিরটি দেখুন, দেখে মনে হবে বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো। পুরো পাথরের এত সুন্দর করে কারুকাজ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরে শ্রীবিগ্রহ দর্শন করাতে দিচ্ছে না, তারপরেও কিঞ্চিৎ একটু দর্শন করানোর চেষ্টা করলাম।
অন্নপূর্ণা মন্দিরের বিশেষ স্থান হলো গোশালা। এত সুন্দর গোশালা, আমাদের সময় একদম কম ছিল, আমাদের শেষ করে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, কিন্তু গোশালা দেখার ইচ্ছা ত্যাগ করতে পারলাম না। ছোট্ট একটা বাছুর দেখতেই পাচ্ছেন। এছাড়া অনেক গরু ছিল এই অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে 56 বলে এই জায়গাটিতে আসলাম। এখানের একটি বিশেষত্ব হচ্ছে, এখানে আপনি যত রকমের খাবার দেখতেই পাবেন। আইসক্রিম, আলু পরোটা, ফুচকা, যত রকমের খাবার, অবশ্যই তা ভেজিটেরিয়ান খাবার এই জায়গায় পাবেন। এখানে 56টি দোকান আছে, সেই জন্য এই জায়গার নাম হয়েছে 56। অপূর্ব স্থানটি আমার খুব ভালো লেগেছে। যত রকমের মিষ্টি, যত রকমের ফ্লেভারের আইসক্রিম, যত রকমের ফ্লেভারের আপনি স্যান্ডউইচ বলুন, বিভিন্ন রকম খাবার, ধোসা, মোমো, যা আপনি চাইবেন সব এখানে পাবেন। অবশ্যই এগুলি ভেজিটেরিয়ান খাবার। পেঁয়াজ রসুন থাকলে আপনাকে বলে দেবে, আপনি চাইলে দেবে, না চাইলে দেবে না। এখানে এমন একটি অনেস্টি আমি ইন্দোরে পেলাম, আপনি চাইলে আপনাকে পেঁয়াজ রসুন দেবে, না চাইলে আপনাকে দেবে না। এই 56 এই দোকানটি, এই জায়গাটিতে আসলাম, আমি এমন কোনো দিন দেখিনি, আমার কাছে একদম নতুনত্ব লাগছিল। সবচেয়ে বড় কথা, এখানে পানে ফ্লেভারে একটা আইসক্রিম পেলাম, যা খেতে একেবারে পানের স্বাদ, অদ্ভুত রকমের। তার উপরে গোলাপ ফুলের যে গোলাপকান্দি হয় না, সেই আইসক্রিম, পুরো আইসক্রিমের মধ্যে গোলাপ ফুলের পাপড়িতে ভরা। খাওয়ার সময় আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু অনুভূতিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। বিভিন্ন রকম চাট, ফুচকা, বিভিন্ন রকম স্যান্ডউইচ, বিভিন্ন রকম পিৎজা, বিভিন্ন রকম পনিরের বিভিন্ন রকম আইটেম এখানে রয়েছে, যা দেখবেন আপনারা। সাবুদানার খিচুড়ি, বড়া। ও আচ্ছা, শুধুমাত্র খাবার নয়, মেলার মতো এখানে পোশাক, জুতো, কাপড় এসবও বিক্রি হচ্ছে। ও এখানে ডাবও বিক্রি হচ্ছিল। ডাব বলতে কত ডাব নিয়ে একটা দোকান, শুধু ডাবেরই দোকান। আর যে কোনো জায়গায় মেনু কার্ড দেখাচ্ছে। কত রকমের শরবত খেতে পারেন, যত রকম শরবত আপনি চাইবেন সেই রকমের শরবত আপনাকে দেওয়া হবে। কেমন লাগলো এই ব্লগ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ইন্দোরে আসলে অবশ্যই আমি যা যা দেখালাম সেসব স্থানগুলো ঘুরে যাবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। এখানেই আমার ব্লগ শেষ করছি, ইন্দোরের ব্লগ। জয় শ্রী রাধে, জয় জগৎ।